প্রিয় দর্শক, তাৎক্ষণিক আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। যথারীতি আমাদের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব তিনি আরও একটি বক্তব্য রেখেছেন, যেখানে আরও 5ই আগস্টের ঘটনা প্রবাহ তিনি আরও একটু স্পষ্ট করেছেন। আমরা জানার চেষ্টা করব। আমাদের এই পুরো বিষয়টি বিশ্লেষণ করবেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, তাৎক্ষণিক এই আয়োজনে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার প্রোগ্রামে যুক্ত করার জন্য। সাইফুল আমিন ভাই, আমরা রাষ্ট্রপতির বক্তব্য দেখব। শুরু করতে চাই এই মুনাফিকের দল জামায়াতকে দিয়ে। জামায়াত যে মুনাফিক, এটি আমাদের মাথায় রেখে সামনের এই আলোচনাটা এগোতে চাই। প্রিয় দর্শক, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বসে যারা দেখছেন, বিশেষ করে পশ্চিম বাংলার যারা আমাদেরকে দেখছেন, তাদের কাছে এই জামাতে ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি নামগুলো পরিচিত, কিন্তু একটু হিসাবে গণ্ডগোল মনে হয় যে জামাতে ইসলামী যেহেতু, তার মানে তারা ইসলামিক একটা দল, কিন্তু এটা হচ্ছে জামায়াতে মুনাফিক বা মুনাফিকে ইসলাম। মুনাফিকে ইসলাম তারা কিভাবে মিথ্যা কথা বলে এবং ধর্মভিত্তিক তারা রাজনীতি করে কতটা মানুষকে বোকা বানায়, তার প্রমাণ তাদের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যে আপনারা আগেও জেনেছেন। আজকের আলোচনায় রাষ্ট্রপতির বক্তব্য এবং বাস্তবতা আমরা একটু বুঝবো, কিন্তু জামাতকে আগে চিনে রাখি, কারণ আগে আপনার দেশের শত্রু, মানুষের শত্রুকে চিনতে হবে। দেখুন ভিডিওতে। কারণ তুমি, পাকিস্তান ছিল স্বাধীন দেশ, তুমি দিয়ে দিলে অরোরাবে, হিন্দুদেরকে দিয়ে দিছে লিখিত আত্মসমর্পণের দলিলে। 16 ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস, সিরাজ শিকদার কালো দিবস পালন করছে। এনার নাম কাজী ইব্রাহিম। ইনি একজন জামাতপন্থী, জামাত ইসলামের রাজনীতি করা, যিনি কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস নবী বলেছেন। আল্লাহ যেভাবে নবীদেরকে পাঠিয়েছে ওই পন্থায় ইউনুসকে পাঠিয়েছে বাংলাদেশে তাদের ত্রাণকর্তা হিসেবে। এটি তার 16 ডিসেম্বর নিয়ে বক্তব্য, ধৃষ্টতা, রাষ্ট্রদ্রোহিতার বক্তব্য শুনুন। এই ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, টাকা পয়সা পায়, ব্যাপক দাম্ভিকতা দেখে ঘুরে বেড়ায়, জেল খেটে মরেন চিন্ময় কৃষ্ণ দাসেরা। তো এই দেশদ্রোহীর কথা শুনুন এবং তার অতীতের আওয়ামী লীগ আমলের তারা যে মুনাফিক কেন বলা হয়, তারা যে ভণ্ড প্রতারক, তার প্রমাণ দেখুন তার বক্তব্যে। 16 ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস, সিরাজ শিকদার কালো দিবস পালন করছে। কারণ তুমি, পাকিস্তান ছিল স্বাধীন দেশ, তুমি দিয়ে দিলে অরোরাবে, হিন্দুদেরকে দিয়ে দিছে লিখিত আত্মসমর্পণের দলিলে। এই মানচিত্রটা আত্মসমর্পণ দলিলে দিয়ে দিছে অরোরা, ভারতের সেনাপতি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে ভালোবাসি, আপনার পিতাকে ভালোবেসেছি শুধু স্বাধীনতার জন্যে। আপনার পিতা একবার এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলেছিলেন। দেখলেন 16 ডিসেম্বর 5ই আগস্টের আগে এবং পরের বক্তব্য। 16 ডিসেম্বর মানে না, এই যে আরেকটা আছে ফুয়াদ, সে যেরকম বলছে বিজয় দিবস মানি না, আবার ভোটের সময় হিন্দু ধর্মাবলম্বীদেরকে গালাগালি করেছে। সূর্য সেন কেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, কেন ইসলামিক কোনো নাম নেই, এগুলো নিয়ে বিদ্বেষ ঘটিয়েছে। ধর্ম যার যার উৎসব, সবার নামে হিন্দু ধর্মাবলম্বী এবং সেকুলারদেরকে গরু মাংস খেয়ে প্রমাণ করতে বলেছে। আবার ভোটের সময় গিয়ে দেখেছেন কিভাবে বাটপারি করেছে। এরা এক একটা বাটপার। জামাত ইসলামীর আরেক নেতা দেখুন, এই তারেক মনোয়ার রকেট হুজুর হিসেবে পরিচিত, 1990 সাল হিসেবে পরিচিত। অনেক অনেক নাম তার। স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং, আইফোনের মালিক হচ্ছে রোলান্ড ট্রাম্প, এরকম অনেক, আইফোনের মালিক হচ্ছে বিল গেটস, এরকম কথাবার্তা বলে। পৃথিবীর সকল পরিচিত মুখ তার বন্ধু। সে প্রিমিয়ার লিগে খেলেছে। অনেক ধরনের চাওয়াবাজি, মিথ্যা 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 দিয়ে শুরু, মিথ্যা দিয়ে শেষ। সেটা হচ্ছে জামাত ইসলাম। তাদের বক্তব্য শুনুন এবং আরেকজন নব্য জামাত ইসলামের এমপি, তার বক্তব্য দেখাবো যে এরা মুনাফিক, কতটা মুনাফিক। সম্পূর্ণরূপে একটা মুশরিকের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যাওয়াটাও শিরক। যাওয়াটা কি? যেমন শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়াটা কি? জোরে বলেন। শহীদও না, এটা মিনারও না। মিনারে ফুল দেওয়া যাবে কিনা? ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটা এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল, এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে আস্তে আস্তে শিরকি দিকে ধাবিত হয়েছিল। তো এটা ঠিক না। আপনারা চেনেন এই মিজানুর রহমান আজহারিকে, গুপ্ত, কিন্তু জামাতের পক্ষে প্রচারণা চালিয়েছিল ভোটের সময়। একের পর এক মিথ্যা কথা বলে গেছে। চাঁদে ফাটল দেখেছে, নীল আর্মস্ট্রং এই কথা বলেছে, নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজান শুনতে পেরেছে। এইরকম মিথ্যা কথা ওয়াজ মাহফিলে বলা এই মোল্লা কিন্তু বলল শিরক, অর্থাৎ আল্লাহর সাথে এই যে স্তম্ভ রয়েছে আমাদের স্মৃতিসৌধ, সেগুলো নাকি আল্লাহর সাথে তুলনা, খাম্বা পূজা, মূর্তি পূজা হয়ে যায়। এই জামাত ইসলামীদের বর্তমানে আপনারা দেখলেন তারা গিয়ে কিন্তু ফুল দিল শহীদ মিনারে, এবং সেখানে গিয়ে দেখুন ফুল দিচ্ছে। এবং তাদের যে বাচ্চা সংগঠন গুপ্ত ছিল, এখন শিবির, এই যে সাদিক কায়েম টায়েম, এরা। তো এবার দেখুন এই যে এমপিটি যারা ফুল দিয়েছে, এর নাম হচ্ছে এর নাম হচ্ছে আমির হামজা। তো সে
যেহেতু এখন এমপি এবং তার দলের প্রধান যেহেতু ফুল দিয়েছে, তাই ইসলামটাকে উল্টে দিতে হবে। শুনুন তার বক্তব্য, বুঝতে পারবেন যে এরা ইসলামকে কি নিপুণভাবে বিক্রি করে এবং কেন এই জিনিসগুলো দেখাচ্ছি এত গুরুত্বপূর্ণ একটা আলোচনার মধ্যে। কারণ হচ্ছে তাদের যে ওস্তাদ, তাদের দলের প্রধান, সে কিন্তু এই 5ই আগস্ট রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন বলে জামায়াতের আমির বলেছে। এরা কিন্তু পলিটিক্সে উচ্ছিষ্ট হলেও বাগড়া লাগানোর জন্য, দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। কারণ কুচক্রীরা খুব দ্রুত বনে আগুন লাগিয়ে দিতে পারে এবং বনে আগুন লাগলে আমরা জানি দেবালয় রক্ষা পায় না, আমরা কেউ নিরাপদ থাকবো না। শুনুন। শেষ কথা এই যে আমির এই জামাত সহ যারাই ফুল দিয়েছে, এরা কোনো কবরে কোনো লাশের কাছে ফুল দেয়নি, এরা দিয়েছে একটা মিনার বানানো পাথরের কাছে। তো এটা কিছু কিয়াস আছে। আচ্ছা, এখন হয়ে গেল এটা মিনার পাথরের বানানো, এখন হয়ে গেল। তো এর আগে শহীদ মিনার তো পাথরেরই ছিল, কিন্তু তারা কিন্তু বলেছে ওটা শিরিক, ফুল দেওয়া যাবে না। তো দেখুন এখন হয়ে গেছে পাথরের। এইবার একটা এক্সাম্পল দেবে যারা ধর্মে বিশ্বাসী নন, তারা তো অবশ্যই ধর্মবিশ্বাসী, ধর্ম না, ত্যাগ তারা করতে গেলে ধর্ম এক মিনিট, তারা তো হজরে আসওয়াদে চুমু খায় না, ওটা তো পাথর। এটা 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 বলছে সাইফুল আমিন ভাই, যে নাস্তিকরা যে যুক্তিটা দেয় সেই যুক্তিটা আমির হামজা দিচ্ছে। এবং যারা ধর্মে অবিশ্বাসী রয়েছে, নিশ্চয়ই অনেক পড়াশোনা করে ধর্মে অবিশ্বাসী হতে হয়, আপনার অত্যন্ত বুদ্ধিমান, এটা নিঃসন্দেহে। তো তারা দেখুন আমির হামজা কত বড় নাস্তিক, এইটা এখানেই প্রমাণ। দেখেন আমরা শয়তানকে যে পাথর মারি, ওখানে কি শয়তান আছে? কি আছে? একটা পাথরের পিলার বানানো। তো ওইটাকে যদি শয়তান মনে করে মারা যায়, তো এই জায়গায় তো আমরা মানে ইবাদত মনে করে যাইনি কেউ। যারা গেছে তাদের কথা বাদ দেন, কিন্তু আমার যারা দায়িত্বশীল এরা কেউ এই সমস্ত জায়গায় ইবাদত মনে করে যায়নি। রাত 12টার একে আমাকেও কল দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে, আমার শরীর ভালো ছিল না, এই জন্য আমি আসতে পারি না। আর গেলেও আমরা ইবাদত মনে করে আমরা আসতামও না। তো শ্রদ্ধা জানাতে হয়, রাষ্ট্রের একটা নিয়ম আছে, দায়িত্বে থাকলে সেই। এই জন্য ওই বিষয়গুলো নিয়ে আগামীতে আমার মনে হয় কেউ আগামীতে যেন প্রশ্ন না করে। দেখুন এই যে মক্কা নিয়ে বলছে, হাউজে আসাদ নিয়ে বলছে না, তবে একই কথাতে, মানে কাবার যে কালো পাথরটিতে চুমু দেয়, ওটা তো একটা পাথর, ওটা তো পাথর পূজা হয়ে যায়। তাহলে তো এটা কিছু কিয়াস আছে। এই যে আমরা শয়তানকে যে পাথর মারি, ওখানে কি শয়তান আছে? কি আছে? একটা পাথরের পিলার বানানো। এই লোক অবশ্যই অবশ্যই নাস্তিক, যেমন মানে বদনাস্তিক পিনাকির মতো, এবং এই মিজানুর রহমান আজহারের মতো এরা বদনাস্তিক। কারণ দেখেন সাইফুল আমিন ভাই, এথিজম চর্চা বাংলাদেশে খুবই রিস্কি। এখানে জীবন বাঁচিয়ে শুধু চলতে হয় না, দেশের বাইরে থাকলেও হানি ট্র্যাপ, বিভিন্ন ধরনের সাইবার আক্রমণ থেকে বাঁচার জন্য ষষ্ঠ ইন্দ্রিয়, সিক্স সেন্স অনেক স্ট্রং হয়ে যায়। যে কারণে আমরা ধরেন যারা অনেকদিন ধরে অ্যাক্টিভিজম করি, আমাদের অনেক কিছুতে নিরাপদ থাকতে হয়, কে বন্ধু কে শত্রু এটা জানতে হয়। প্রাকৃতিক নিয়মেই এই জিনিসটা জানতে জানতে কে নাস্তিক কে না একটু মুখ খুললেই আমরা বুঝতে পারি। এই আমির হামজা অবশ্যই নাস্তিক, কিন্তু সে ইসলামের ঝান্ডাবাহী। চিন্তা করেন। তো এই হচ্ছে এদের অবস্থা। আমরা আমাদের দর্শকরা অনেক স্মার্ট, তারা বুঝবেন। এবং বাংলাদেশে যারা ধর্মপ্রাণ মানুষ আছেন, হানাহানিতে বিশ্বাস করেন না, ইসলাম বিশ্বাস করেন, কিন্তু এই ধরনের মোল্লাদের দ্বারা বিভ্রান্ত হন, তাদেরকে বলে রাখি, দেখুন এই মোল্লা কিন্তু বলেছে আপনারা হজ করতে গিয়ে যে পাথরকে কেন্দ্র করে শয়তানকে ঢিল মারেন, এগুলো আসলে একটা প্রতীকী। সুতরাং আপনি মিনার এগুলোতে যেতে পারবেন। এমনকি বঙ্গবন্ধুর ভাস্কর্য, ওটা তো পাথরের, ওটা তো বঙ্গবন্ধু না, ওটা তো পূজার উদ্দেশ্যে কেউ যায় না। আমি মনে করি না বাংলাদেশে আওয়ামী লীগের একজনও নেতাকর্মী আছে যিনি কিনা বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে গিয়ে পূজা করেন। আবার সুপ্রিম কোর্টের সামনে যে দেবী থেমিসের মূর্তি বসেছিল, সেটা তো একটা মূর্তিই রে ভাই, এটা তো একটা পাথরের বানানো, এটা তো কেউ পূজা করতে যাচ্ছে না, সুপ্রিম কোর্ট থেকে পূজা করে না। দেখলেন, সে কিন্তু বৈধতা দিল। আরেকবার শুনি, কারণ তারা ওয়াজে একটা মিথ্যা বারবার বলে। শয়তান মনে করে মারা যায়। তো আমরা আমরা যারা ফতোয়াবাজি করছেন তাদের জন্য শেষ কথা এই যে আমির এই জামাত সহ যারাই ফুল দিয়েছে, এরা কোনো কবরে কোনো লাশের কাছে ফুল দেয়নি, এরা দিয়েছে একটা মিনার বানানো পাথরের কাছে। তো এটা কিছু কিয়াস আছে। এই যে আমরা শয়তানকে যে পাথর মারি, ওখানে কি শয়তান আছে? কি আছে? একটা পাথরের পিলার বানানো। তো ওইটাকে যদি শয়তান মনে করে মারা যায়, তো এই জায়গায় তো আমরা মানে ইবাদত মনে করে যাইনি কেউ। অনেক ধন্যবাদ আমির হামজা। আপনার বক্তব্য অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, যত ধরনের ভাস্কর্য এবং শহীদ মিনার থেকে শুরু করে যত স্থাপনা রয়েছে, যাতে প্রাণ নেই সবকিছুই বৈধ, এই কথাটা মনে রাখবেন আর কি। ঠেকায় বললে আপনারা অনেক সত্য কথা বলে দেন। হ্যাঁ, তো এবার হচ্ছে যে সাইফুল আমিন ভাই, তিনি এই চুম্মা আমির, যৌন নির্যাতনকারী, পেডোফাইল, সে বলছে 5ই আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গিয়েছেন। এখন কি চেপে গিয়েছেন? রাষ্ট্রপতি
কি বলেছেন সেটি একটি আবার এই কালের কণ্ঠেই তিনি একটি বক্তব্য রেখেছেন। আমি গতকালের মতো চেষ্টা করব সাইফুল আমিন ভাই মূল পয়েন্টগুলো বলে দেওয়ার জন্য, যাতে আমাদের দর্শকদের সুবিধা হয় আসলে রাষ্ট্রপতি কি বলেছেন সেই বিষয়টি। আমি একটু সংক্ষেপে বলি। 5 আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতনের দিন বঙ্গভবনে দ্রুত নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন এবং সেই দেশত্যাগ করার 30 থেকে 40 মিনিটের মধ্যে ঘটনা প্রবাহ বদলে যায় বলে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব বলেছেন। তিনি আরও বলেছেন যে বিকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতিকে অবহিত করেন, পরে 3 বাহিনীর প্রধান বঙ্গভবনে বৈঠক করেন। বঙ্গভবন মানে রাষ্ট্রপতির ভবন। তারপরে তিনি বলেছেন যে রাজনৈতিক দল ও ছাত্র নেতাদের নিয়ে বৈঠকে 3টি প্রস্তাব ওঠে: তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় বা জাতীয় সরকার অথবা অন্তর্বর্তী সরকার। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় এবং রাজনৈতিক দল ও ছাত্রদের নিয়ে এর পরের পয়েন্টে দেখা যাচ্ছে যে জরুরি অবস্থা বা সামরিক শাসন জারির জন্য রাষ্ট্রপতির ওপরে চাপ ছিল, তবে সেনাবাহিনী তা সমর্থন করেনি। এবং তিনি আরও বলেছেন যে সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান না থাকায় রাষ্ট্রপতি অনুচ্ছেদ 106 অনুযায়ী আপিল বিভাগের মতামত নেন এবং আইনি ভিত্তি তৈরি করেন। ছাত্রদের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসকেই প্রধান উপদেষ্টা করার দাবি ওঠে। বিকল্প হিসেবে সালাউদ্দিন আহমেদের নাম আলোচিত হয়েছিল, তবে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস মনোনীত হন। ডক্টর ইউনুস দেশে ফিরে উপদেষ্টাদের তালিকায় কিছু পরিবর্তন করেন এবং সরকার গঠন সম্পন্ন করেন। উপদেষ্টাদের তালিকার মানে বুঝতেই পারছেন এনজিওগ্রাম তিনি করেন। মব সন্ত্রাস, আইএসের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনের গুঞ্জনকে রাষ্ট্রপতি দুঃখজনক ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। সদ্য সমাপ্ত নির্বাচনের মূল্যায়নে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে রাষ্ট্রনায়ক চিত গুণ আছে বলে তিনি মন্তব্য করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে নিজেকে প্রসাদবন্দী বা গৃহবন্দী ও মানসিকভাবে চাপে রাখা হয়েছে বলে অভিযোগ করেন। ঈদের নামাজ, বিশেষ চিকিৎসা ইত্যাদিতে বাধা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন সাংবিধানিকভাবে তাঁর মেয়াদ 2028 পর্যন্ত, তবে নির্বাচিত সরকার চাইলে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়াতে প্রস্তুত। অবসরের পরে আইন পেশায় আইনি পরামর্শক হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই ছিল তাঁর বক্তব্য। আপনারা কালের কণ্ঠ থেকে তাঁর এই পুরো বক্তব্যটি পড়ে নিতে পারেন। আমি অংশ বিশেষ বা কি পয়েন্টগুলো বলে দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় সাইফুল আমিন ভাই, আমি দুঃখিত, এইখানে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। শফিক যে কথা বলো 5 আগস্টের পর অনেক কিছু কিন্তু চিপে গিয়েছেন। আমরা জানি চুপ্পু সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি এই প্রেসিডেন্টের পদটি পেয়েছেন, ধরা হয় শেখ হাসিনার কৃপায়। তার কোনো রাজনৈতিক দূরদর্শিতা বা এরকম প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা তার ছিল না। অনেকে বলেন ওবায়দুল কাদের এবং শেখ রেহানা গ্যাংয়ের মানে তাদের একটা গোত্র আছে, তাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের কাছে নত স্বীকার করে শেখ হাসিনা তাদেরকে এই পদ ওয়াকারের পদ দিতে বাধ্য হয়েছেন। আমি জানি না গুঞ্জন কোনটা ঠিক কোনটা বাতিল। এই চুপ্পু সাহেবের বক্তব্য নিয়ে যদি আমাদেরকে একটু বিশ্লেষণ করতেন। অনেক ধন্যবাদ। প্রথমত হলো যে শুধু চুপ্পু সাহেবের কথার মধ্যে আমরা যদি থাকি, ওনার প্রথম থেকে যে ইন্টারভিউটার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের একজন হতবিহ্বল রাষ্ট্রপতি, একজন কিংকর্তব্য বিমূঢ় রাষ্ট্রপতি, একজন কি বলে হতাশাগ্রস্ত রাষ্ট্রপতি, এবং এমন একজন রাষ্ট্রপতি তার সাথে তার চিফ এক্সিকিউটিভ মানে রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ প্রধানমন্ত্রীর সাথে ইকো হচ্ছে যে এখন বোধহয় আর হবে না। তার যোগাযোগই ছিল না। আপনি বলেন যে একজন রাষ্ট্রপতি তিনি সকাল 10টার সময় থেকে শুনতেছেন প্রধানমন্ত্রী আসবেন, তার জন্য হেলিকপ্টার ঠিক করা হয়েছে। তারপর উনি 12টা পর্যন্ত হঠাৎ করে শুনছেন যে পরিস্থিতি দ্রুত চেঞ্জ হয়ে গেছে, তিনি দেশান্তরী হয়েছেন। শব্দগুলো ব্যবহার করা দেখেন, দেশান্তরী হয়েছেন এবং জাতি আশ্বস্ত হয়েছে। শব্দগুলো ব্যবহার দেখেন, জাতি আশ্বস্ত হয়েছে। তার কে আশ্বস্ত, আসলে আশ্বস্তটা কে হয়েছে? ওকে, তারপরে উনি বলছেন এই 3 ঘন্টা 12টা থেকে 3 ঘন্টা ওনার সাথে আর কারো কোনো যোগাযোগ নেই। তার মধ্যে 3টার দিকে তাকে ওয়াকারুজ্জামান ফোন করেন এবং ওয়াকারুজ্জামান জানান যে তিনি জাতির উদ্দেশ্যে কথা বলবেন এবং জাতিকে আশ্বাস দেখেন। উনি হলেন রাষ্ট্রপতি আর ওয়াকারুজ্জামান ওনাকে জানিয়েছে যে ওয়াকারুজ্জামান জাতিকে
জাতির উদ্দেশ্যে কথা। উনি টেলিভিশনে বসে এটা লাইভ দেখছেন, কিন্তু দেখেন ওর বর্ণনা আছে। আমাদের রাষ্ট্রপতি কিন্তু উনি, আর ওয়াকারুজ্জামান লাইভ করতেছে। ওয়াকারুজ্জামান ওখানে কি বলছে? ওয়াকারুজ্জামান ওখানে বলছে যে প্রধানমন্ত্রী, উনি শুনেছেন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছে দিয়েছেন। অনেক কে বলেছে? উনি কিন্তু এটা সূত্র বলেন নাই। আর এখানে রাষ্ট্রপতি কি বলছেন? প্রধানমন্ত্রীর সাথে ওনার কোনো যোগাযোগ নেই। খেয়াল করে দেখেন। এবং উনি, আমরা কি ওয়াকারের প্রধানমন্ত্রী- বক্তব্যটা শুনবো 3 মিনিটের? প্লিজ শুনেন, আপনি দেখেন ওখানেই পেয়ে যাবেন। জি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ছিলাম, যারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা একটা সুন্দর উন্নতির দিকে আমরা অগ্রসর হতে পারি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজক, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতাগণ নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। প্লিজ রিপিট। প্রধানমন্ত্রী যে মাননীয় প্রধানমন্ত্রী বলে, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী বলতে কিন্তু ঢেকুর খেয়েছে, কারণ ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বললাম, এখন আবার আমার না ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব পালন, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে জি। আমরা এখন আপনি দেখেন, আমি রাষ্ট্রপতির বক্তৃতা এবং ওয়াকারুজ্জামানের বক্তব্য, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এর আগে উনি বলছেন পদত্যাগপত্র পৌঁছায় দিচ্ছেন। দেখেন তিনি তার এই difference টা। সাক্ষাৎকারে বলেছেন যে 5ই আগস্ট তিনিও বক্তব্য রেখেছিলেন। আমরা তো কোনো বক্তব্য রাষ্ট্রপতির পেলাম না। দর্শক, আপনারা যদি পেয়ে থাকেন এখানে লিংক দেবেন, আমরা একটু জানতে চাই। জি, দেখেন আমি টাইমলাইনটা বলি। টাইমলাইনটা হলো, রাষ্ট্রপতি যে টাইমলাইনটা দিয়েছেন, উনি 10টা থেকে 12টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সাথে ওনার কোনো যোগাযোগ নাই। উনি খালি ঘটনা প্রবাহ পরিবর্তন হচ্ছে, হেলিকপ্টার দেখা যাচ্ছে, এগুলো উনি বলছেন। কিন্তু ওনার সাথে প্রধানমন্ত্রীর কোনো যোগাযোগ ছিল না। প্রধানমন্ত্রীর সাথে কিন্তু
ওয়াকারুজ্জামানের কোনো যোগাযোগ নাই, তাহলে ওয়াকারুজ্জামান এই কথাটা বলতো না যে উনি পদত্যাগ করেছেন। আসলে তো উনি পদত্যাগ করেন নাই, না। শি ওয়াজ জাস্ট পিকড এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই তো প্রধানমন্ত্রীর কথা, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন তিনি জানতেন না হেলিকপ্টার ওঠার আগ পর্যন্ত যে তিনি কোথায় যাচ্ছেন। তাকে তিনি মনে করছেন উনি গোপালগঞ্জ যাচ্ছেন, গোপালগঞ্জ, ইয়েস, হ্যাঁ। টুঙ্গিপাড়া যাচ্ছেন। টুঙ্গিপাড়া যাচ্ছেন। সো দেখেন এখানে টাইম লাইনের মধ্যে রাষ্ট্রপতি কোথাও না কোথাও মিথ্যা কথা বলতেছে, বা একটা অথর্ব রাষ্ট্রপতি কোনো কিছু মনে রাখতে পারছে না। কারণ তার সাথে তিনি বলছেন 3টা থেকে ওয়াকারুজ্জামানদের বৈঠক হয়েছে, আর ওয়াকারুজ্জামান বলতেছেন যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে সেনা সদরে বৈঠক করছেন। ব্রিফিংটা কোথায়? সেনা সদরে। উনি বলছেন ওখানে 3 বাহিনী প্রধানের সাথে ওনার এই নিয়ে ইন্টারিম হবে নাকি অন্তর্বর্তী হবে, এই কি অন্তর্বর্তী হবে না তত্ত্বাবধায়ক হবে নাকি আরেকটা জাতীয় সরকার হবে, এই নিয়ে ডিবেট হয়েছে 3 বাহিনী প্রধানদের সাথে। তারা এইটাতে তত্ত্বাবধায়ক রাজি হয় নাই। কেন? তত্ত্বাবধায়ক হইলে মনে করা হইতে পারে এটা আবার ওই যে 2006-7 সেনা সরকার, এরকম মনে করতে পারে, এই জন্য রাজি হতে হয়নি। এরপরে ওনারা আবার চলে গেছেন বলতেছেন। কিন্তু দেখেন সেনাপ্রধান কিন্তু যখন ব্রিফ করেন তার আগে উনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে উনি কিন্তু বৈঠক করেছেন এবং জনগণকে আশ্বস্ত করতেছেন আমি দায়িত্ব নিচ্ছি। তো ইয়াতে কে ছিল, হুইলে কে ছিল, ড্রাইভিং সিটে কে ছিল? ওয়াকারুজ্জামান, নট রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি চাওয়াবাজি করলে তো হবে না। রাষ্ট্রপতিকে ধরেন বন্দি দশায় ছিল, এই জন্য আপনার করুণা হতে পারে, আপনি দুঃখ পাইতে পারেন। কিন্তু এই লোকটা যে একটা অথর্ব এবং এই লোকটা যে ঘটনা প্রবাহের মধ্যে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে যে রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতি হিসেবে তার যে সাংবিধানিক দায়িত্ব, সে বলে তার সাংবিধানিক দায়িত্ব পালন করছি। ভাই সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত যখন বঙ্গভবনে সব এই যে ছাত্র এবং রাজনীতিবিদদের আর্মির গাড়িতে করে নিয়ে যাওয়া, তার আগ পর্যন্ত কিন্তু তিনি কোথাও নাই, কিন্তু হি ইজ নো হোয়ার। অথচ উনি চাওয়াজি করতেছেন। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে এই রাষ্ট্রপতি এই যে ইন্টারভিউটা দিচ্ছেন, আপনি জানেন তিনি শুধু নিজেকে ফাঁসান নাই, তিনি কিন্তু ওয়াকারুজ্জামানকেও ফাঁসাইছেন। আমার কাছে এটাই ভালো লাগতেছে এখন, যে এরা যত কথা বলবে তত নিজেরা ফাঁসবে। ইউনুসরা তো আমি ইউনুসের ফাঁসি হোক ওটা আমি চাই। আমার ব্যক্তিগত যে আমাদের দেশ ধ্বংস করার জন্য ওর ফাঁসি হোক। ফাঁসি অবশ্য ঠিক না, ওর যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হোক। কিন্তু আপনি বলেন তো এই ঘটনা প্রবাহের মধ্যে রাষ্ট্রপতি অ্যাজ সাংবিধানিক প্রধান, সংবিধানের রক্ষক, রাষ্ট্রের সার্বভৌমত্বের রক্ষক, তিনি কোথায় ছিলেন? উনি কিন্তু বিকাল 6টা পর্যন্ত নাই কিন্তু। এবং ওই দিনের ঘটনা, যেদিন রাজনীতিবিদদের সাথে যে বৈঠক হয়েছে সেখানে তাকে ধমক দেওয়া হয়েছে। এটা কিন্তু ওখানকার মানে যারা উপস্থিত ছিল তারাই বলছে যে প্রথমেই মির্জা ফখরুল ইসলাম প্রথম দাবিতে উঠেছেন যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য। তখন রাষ্ট্রপতি বলছেন আপনার সরকার গঠন করে তারপরে করেন। তখন তাকে ধমক দিয়েছে। ওয়াকারুজ্জামান বলেছে আমি দায়িত্ব নিচ্ছি, আপনি তাকে মুক্ত করেন। তাহলে কে ড্রাইভিং সিটে ছিল? সংবিধানের রক্ষক ড্রাইভিং সিটে ছিল নাকি ওয়াকারুজ্জামান ছিল? তাহলে উনি যে বলেন যে জরুরি অবস্থা জারির জন্য ওনার উপরে চাপ ছিল, এটা চাপ ছিল, উনি জরুরি অবস্থা জারি করেন নাই, এটা কি উনি আসলে ড্রাইভিং সিটে ছিল জরুরি অবস্থা জারি করার মতো? ছিল না তো। তার ওনার সাথে ওয়াকারুজ্জামানের পরে খাতির হয়েছে, যখন ওয়াকারুজ্জামানও দেখছে যে সেও ফেসে যাচ্ছে, কারণ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটাই, তখন এরা জোট হয়েছে, রসুনের কোষগুলি এক হয়েছে, বুঝছেন? যে উনি লেখা ওই ইন্টারভিউর মধ্যে আছে তিনি সংবিধানের দ্বারা, ভাই হ্যাঁ, উনি সংবিধানের ভিতরে আটকে যেতে পারেন, তার শাস্তি হইতে পারে। এই জন্য ওনারা এক হয়েছে না। এক হয়ে ওনারা কি করলেন? এখানে আরেকটা মিথ্যাচার করেছেন। রাষ্ট্রপতির ইন্টারভিউ তো অনেকগুলো মিথ্যা কথা আছে, আরেকটা মিথ্যাচার করেছেন। সেটা কোনটা? সেটা হলো উনি বলছেন যে উনি আইন সচিবকে ডেকে 106 ধারা অনুসারে সুপ্রিম কোর্ট বসিয়ে উনি এটা করেছেন। 2জন বিচারপতি ওখানে ছিল। ওই দিন মব হচ্ছিল, ওনার ইন্টারভিউর মধ্যে আছে, তখন বিচারপতিরা ভেঙে গেছে সব। তো বিচারপতিরা কেউ নাই, কিন্তু ভেঙে গেছে। উনি বলতেছেন 2জন বিচারপতি চেম্বারে ছিল, আর বাকি 3জন বা 5জনের সাথে যে কার্যনা তাদের বাড়ি থেকে করছে, তারা কেউ বাড়িতে ছিল না। দিস ইজ প্রুভড, দে আর নট দেয়ার। কারণ সেনাবাহিনীর তালিকার মধ্যে আছে ওই তারিখে তারা 3জন বিচারপতিকে আশ্রয় দিয়েছে। তাহলে উনি কোথায় ফুল কোর্ট পাইলেন? মিথ্যা কথা বলতেছেন। তারা কি তাদের ফাঁসি এই রাষ্ট্রপতির বিশ্বাস করে সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রদ্রোহ, যেটা এই রাষ্ট্রদ্রোহে কিন্তু তার ফাঁসি হবে, ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে।
সাইফুল্লাহ এখন ভাই, এগুলা আদর্শ থেকে খারাপ বাঁচার জন্য কিন্তু এইসব 2 নম্বরই কথাবার্তা বলি বলতেছে। আমাদের অনেকেই দেখি রাষ্ট্রপতির জন্য খুব করুণা, আহা, আরে ভাই দেশের রাষ্ট্রপতি হইলো কেন? বঙ্গভবনে থাকার জন্য। বঙ্গভবন তো বহুত ওই রোম নগরী যখন পড়ে যায় তার 50 বছর পরে তো পাইছিল, ইন্দুরেই থাকতো। তো ভাই, রাষ্ট্রপতি এটা ভবন মূল বা মূল আমাদের দাটা কি বঙ্গভবন শেখ কি হাসিনার ইন্দুর না? থাকার জন্য? মানে মূল দাটা কি আমরা- শেখ হাসিনার না? কারণ উনি না, এমন না, অযোগ্য না, 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 লোককে না। বসাইছেন। না না, এটা ঠিক আছে, আমি তো ওইটাই বলছি যে শেখ হাসিনার এইটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো অনেক দূর, কিন্তু এই লোকগুলি আজকে জাতিকে যে কনফিউজ করতেছে এইটা এক্সপোজ হওয়া দরকার। এরা একে অপর বাঁচার জন্য কিন্তু এসব কথাবার্তা বলতেছে। যে 106 অনুসারে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র ছাড়া 106 তো দিতেই পারে না। সে 106 ইনভোক পড়তে হইলেও তাকে প্রধানমন্ত্রীর লাগবে তো, অনুরোধ করা লাগবে তো। উনি কোথা থেকে উনি তার এই ক্ষমতা প্রয়োগ করলেন? ক্ষমতা তখন প্রয়োগ করতে পারেন যদি সত্যিই প্রধানমন্ত্রী পদত্যাগ করে থাকতে পারেন, কিন্তু এখানে তো কোনো পদত্যাগপত্র নাই, উনি নিজে স্বীকার করছেন। তো যে লোকটা এখন 3-4 রকমের কথা, এটা আপনি বলতে পারেন। পুরো ইন্টারভিউটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে ফাঁসির দড়িতে যাওয়ার জন্য যাইতে পারে এই ভয়ে একটা লোক, মানে এখন ইউনুসকে করার জন্য, ইউনুস সব কিছু করছে, ইউনুস এই করছে, ইউনুস সেই করছে, অমুক করছে, তমুক করছে, উনি কিছু না, উনি ধোয়া তুলসী পাতা। উনি ধোয়া তুলসী পাতা না। সে বঙ্গভবনে অন্য যেসব ইন্দুররা থাকে, যুগের পর যুগের যে ইন্দুররা ওই বঙ্গভবনের পাঁটির তলায় থাকে বা বঙ্গবন্ধু বসবাস করে বা তেলা পোকাগুলি বসবাস করে, উনি সেরকমই একটা তেলা পোকা বা একটা ইঁদুর, এর বেশি কিছু না। বাট এই লোকটা হিরো হওয়ার চেষ্টা করতেছে। ইনি তার ইন্টারভিউর মধ্যে তারেক রহমানকে আলোকবর্তিকা বলছেন। হ্যাঁ। এটা রাষ্ট্রপতি? এবং মনে করে দিয়েছেন 2028 সাল পর্যন্ত আমি কিন্তু থাকতে পারি, ওস্তাদ আমার একটু রাইখেন। হ্যাঁ, মানে মনে বলছে রাখেন, তো আমাকে সে। ভুলে যাইও না। ওনার- তামিম ইকবালের হ্যাঁ, মতো। উনি বলছে ওনার সাথে কথা বলে উনি দেশ কি বলে ওনাকে করতেছে। আমার কথা হলো, হ্যাঁ, তারেক রহমান আলোকবর্তিকা আপনি বিশ্বাস করতে পারেন, বাট আপনি রাষ্ট্রপতি, আপনি কি এটা কইতে পারেন? বলতে পারেন যে হ্যাঁ আমি আমার বাচ্চার মতো বয়সী একটাকে স্নেহ করে বলতে পারি, কিন্তু আপনি রাষ্ট্রপতি, সবার উপরে। তাকে রাষ্ট্রপতির বক্তব্য মনে হইলো এটা? ওনাকে না। বলছে দেশনায়ক। তারেক রহমান এখনো নিজেকে মাত্র 5 দিন হলো তিনি ক্ষমতা প্রয়োগ করলো, এবং সেই ক্ষমতা প্রয়োগের মধ্যে 1 নম্বর ক্ষমতা কি প্রয়োগ করছেন? আজকে যিনি একটা বাচ্চা উদ্ধারের অভিযানে পুলিশকে দিয়ে একটা বাচ্চাকে উদ্ধার করছেন, এটা হলো তারেক রহমানের গত 5 দিনের অ্যাচিভমেন্ট। তিনি নাকি দেশনায়ক আলোকবর্তিকা, একটা বাচ্চা উদ্ধার করছে, তাও আবার এটা পুলিশের সাধারণ কাজ। কিন্তু ওই বাচ্চাটার জন্য 50,000 টাকা, একজন সচিবালয়ের কর্মচারীর বাচ্চা, তার 50,000 টাকার দাবিতে তাকে আটকে রাখছিল এক পরিত্যক্ত বাড়িতে এই শহরের মধ্যেই। ওই লোক ক্যাবিনেটের ওখানে যে কান্নাকাটি করছে, তারেক রহমান এতটাই উনি কি বলে দেশের জন্য এতটাই যে দেশমাতৃকার একটা সন্তান বাঁচানোর জন্য উনি পুরা পুলিশ বাহিনী নামায় দিয়েছেন এবং উদ্ধার করে নিয়ে আসছেন। সাংঘাতিক ব্যাপার। উনি বাপরে বাপ। তারেক রহমান মাসুদ নামের একজন পুলিশের ডিসি, তাকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, শাহবাগ এরিয়ায়, বিশেষ করে উদ্যানে, সোহরাওয়ার্দী উদ্যানে মানুষকে লিঞ্চিং করছে, পেটাচ্ছে। একই হারুনের স্টাইল, এই ভাতের হারুনের অবস্থান তো আমরা দেখি, এবং তাদের এই জুলাই জঙ্গিদেরকে স্টার বানিয়ে দেওয়ার জন্য হারুনের ভূমিকা, এবং ডিবি অফিসটা হয়ে গেছিল ভাতের হোটেল, একটা হাস্যকর জায়গায় চলে গেছিল। ওবায়দুল কাদেরের মতো একটা বদমাইশ একটা দলের সাধারণ সম্পাদক জোকারে পরিণত হয়েছিল। শেখ হাসিনা এমন একজন ব্যক্তিকে, মানে একটা এমন একজন অযোগ্য ব্যক্তিকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন যে এত 1.5 বছর সে বসে সাধনা ধ্যান জ্ঞান করেও ব্যর্থতার তার পরিচয় দিচ্ছে। যেমনটা গোলাম আলার উনি বলছিলেন বামদের উদ্দেশ্য করে, যে বামরা এতটাই ব্যর্থ যে তারা আত্মহত্যা করতে গেলে ব্যর্থ হয়। এটা করেছিল মেঘ মোল্লার নামক পিনাকি স্টাইলের জামাতি বি টিম একটা ছেলে, যে কিনা সুইসাইড করার নাটক করেছে। আমি একটু সাবধান করে দিতে চাই যারা প্রগতিশীল আছেন, মেঘমোল্লার বসুর ব্যাপারে তসলিমা নাসরিন সহ অনেকেই বিভ্রান্ত। জামাতেরই একটা বি টিম, এবং এই ইন্টারিমের সময় সে 7 থেকে 8টি ফ্ল্যাটের মালিক হয়েছে। তার অর্থবিত্ত এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব, বাট সে সৎ লোক না, সে জামাতের বি টিম হয়ে কাজ করছে। ভেরি ভেরি কেয়ারফুল। তো সেই ছেলে ওই যেরকম ব্যর্থ হয়েছে বিষ খেয়েও, গোলাম আলা রনির কথাটাই বলতে চাই যে এত ব্যর্থ যে তারা বিষ খাইতে যেয়েও ব্যর্থ হয়। এবং রাষ্ট্রপতি এতটাই ব্যর্থ, এতটাই অযোগ্য যে সে এই ওয়াকার আর 2 জন বাঁচার জন্য, নৌকা 2 জন বাঁচার জন্য সে সঠিকভাবে কথা বলতে পারছে না। তার কথাই সে কন্ট্রাডিক্ট হচ্ছে। একটু আগে জামাতের ভিডিওগুলো এই কারণে দেখাচ্ছিলাম। অসৎ মানুষ তারা ধরা খাবেই। জামাতের আমির যেরকম তারা বলেছিল ইলেকশন আগে নারীদেরকে বস্তাবন্দি করা, যেটা তাদের পুরুষরা চায়, তাদের ভোট যারা জামাতি মোল্লারা চায়, সেই কথা বলতে গিয়ে সে নারীদের বেশ্যা বলে ফেললো। জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিল। মানে ধর্ম ব্যবসা করতে গেলে অসৎ হইলে যেটা হয়, ঠিকঠাক মতো ধর্ম ব্যবসাটাও করতে পারবে না। মানুষ কিন্তু বুঝে গেছে।
ওদের জান্নাতে টিকিট মানুষ প্রত্যাখ্যান করেছে, ওদের ইসলামকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তেমনিভাবে চুপ্পু সে পুরো দলটাকে নিয়ে তো বিপদে পড়ছে। তাদের এখন ভবিষ্যৎ কি হতে পারে সাইফুল আলম ভাই? এরা তো ঝুলবে জুলাই জঙ্গিদের মতো। ইউনুস যদি আটকায়, ইউনুসকে যদি আটকানো হয়, ইউনুস সঙ্গে সঙ্গে রেফারেন্স আনবে কারা আমাকে এই পদে আনছে, তাদেরকে নিয়ে আসবে কিন্তু টেনে। তার মধ্যে রাষ্ট্রপতি একজন। রাষ্ট্রপতি কিন্তু পদে পদে বলতেছেন যে ইউনুসের সাথে ওনার যোগাযোগটা কেমন করে হচ্ছে, ইউনুস কিভাবে ক্যাবিনেট চেঞ্জ, মানে রাষ্ট্রপতি ইউনুসকে তার মাথায় মেনে নিয়েছিলেন তখন, তার গুরু মেনে নেয়, যে কারণে ইউনুস সবচেয়ে, উনি আবার টিটকারি করে বলতেছেন, বুঝেন তো এনজিও থেকে যারা আসছে টিটকারি করছে, কিন্তু এইসব টিটকারি ফিটকারির কাজে আসবে না, উনি কোনো কিছু দিয়ে পার পাবেন না। ইউনুস যেমন আটকা পড়বে রাষ্ট্রদ্রোহিতার জন্য, সংবিধান লঙ্ঘনের জন্য, সবার আগে কিন্তু সংবিধান লঙ্ঘনের জন্য আটকাবে হলো এই রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি অথর্ব এবং এই রাষ্ট্র মেরুদণ্ডহীন। এই রাষ্ট্রপতি হলো আপনাকে যেটাকে বলতেন, উনি একটা ভাষায় তখন বলতো যে কি বলে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, হ্যাঁ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একটা বইয়ের মধ্যে লেখা হয়েছিল যে স্বাধীনতার চার নেতা, চার নায়ক ছিলেন কিং কর্তব্য বিমূঢ়। কে কে সে? রাজ্জাক, তোফায়েল আহমেদ, এরকম চারজনের কথা বলা। ওনার কিং কর্তব্য বিমূঢ় ছিলেন যে ওনারা অ্যাকশনে যেতে পারেন না, রক্ষী বাহিনী অ্যাকশনে যেতে পারে নাই। দ্য সেম থিং দিস গাই, হি স্পেন্ড অল দ্য ডে ফ্রম 10 to, তার একশো পর্যন্ত সে জানে, কিন্তু তার প্রধানমন্ত্রীর সাথে সে একটু যোগাযোগ করেনি। তার প্রধানমন্ত্রী তো তার প্রধানমন্ত্রীর সাথে তার ছেলে যোগাযোগ করতেছে, তার প্রধানমন্ত্রীর সাথে কিনা যে অন্যান্যরা যোগাযোগ করতে পারতেছে, কথা বলতে পারতেছে, কিন্তু আমাদের রাষ্ট্রপতির সময় হয় নাই। কিন্তু উনি ঘটনা প্রবাহ দেখতেছেন, বঙ্গভবনে বসে বসে টিভিতে ঘটনা প্রবাহ দেখেন, ওয়াকার বক্তৃতা দেখছেন, জাতিকে আসতেছে, এগুলো উনি দেখেন। আবার উনি এখন মিথ্যা কথা বলেন যে ওনার সাথে ওয়াকারের কথা হয়েছে, ওয়াকার জরুরি অবস্থা জারি করতে রাজি হয় নাই, এটা করতে রাজি হয় নাই, যেটা ছিল আসলে সাংবিধানিক পথ। সাংবিধানিক পথটাই ছিল কিন্তু জরুরি অবস্থা জারি করা, যেটা ইয়াজউদ্দিনের মতো একটা অথর্ব প্রেসিডেন্টও কিন্তু করছিল। ঠিক নাই, কিন্তু করছে সে। আর এই অথর্বটা এবার বসে আছে কি বলতেছে, মানে ওয়াকারের জীবন 6টার সময় আসছে, আসার পরে রাজনৈতিক নেতাদের নিয়ে আসছে, ওখানেও ধমক খেয়েছে। তারপর আবার 3 দিন বসে আছে, 3 দিন বসে আছেন উনি, কি বলে, উনি আবার বলতেছেন যে ইউনুস সাহেব তার কি অপারেশন হচ্ছে এই জন্য। আসলে ইউনুস সাহেব তো ব্রিফিং নিচ্ছেন, উনি জানেনও না, একটা রাষ্ট্রপতি জানে না ইউনুস কি। ইউনুস একটা বলা হচ্ছে তার 1 ঘন্টার জন্য হসপিটালে গেছিল, একটা তিল না কি যেন এক্সট্রা একটা জিনিস তার গালের মধ্যে ছিল, ওইটা তোলা হয়েছে, দ্যাটস অল হোয়াট হ্যাপেন। আর বলে বিশাল সার্জারি চলছে 3 দিন ধরে, এই রাষ্ট্রপতি বলতেছে। সো এই রাষ্ট্রপতিকে আপনি, আমি জানি না, মানে তারেক রহমান যদি আলোকবর্তিকা হয়, তাহলে নিশ্চয়ই সেই আলোর মাধ্যমে উনি এরকম একটা কি বলে, এই যে কি ইঁদুর শ্রেণীর বা কেঁচো শ্রেণীর একটা রাষ্ট্রপতি দেখতে হবে, যার তারা রাখবে কিনা আমার যথেষ্ট। তবে কেঁচোরা তো সারা জীবনে টিকে থাকে, কারণ মাটির তলায় থাকে, লুকায় থাকে, যে কোনো জায়গায় আগুন দিয়ে পোড়ায় দিলেও তলায় ওরা লুকায় থাকে, ইঁদুররা লুকায় থাকে, তেলাপোকা লুকায় থাকে। এরকম তেলাপোকাকে যদি কেউ, শেখ হাসিনা ভুল করছেন, তারেক রহমান যদি ভুল করে, তারেক রহমানের ব্যাপার। জি, তাজুল ইসলাম, সাইফুল আহমেদ ভাই, আমি একটা জিনিস এখানে দেখছিলাম, গুলিয়ে ফেলছিলাম। আমার মনে হয় কি, ডক্টর মোহাম্মদ ইউনুস যে পরিমাণে ধুরন্ধর, তাকে যদি, এই যে আপনি একটুকে বলছিলাম, তাকে জিজ্ঞেস করলে বলবে আমি তো জানি না, বাংলায় বলবে না, চিটাঙ্গে বলবে, আয় কোনো কিছু নগরী বা এই সুদানির ফকলে আরে ডাকিলে এসে আই এডে আসি, আই বিপদে পড়ে গিয়ে যাই, বাংলায় বলবে না, চিটাঙ্গে বলবে যেন কেউ না বলে। সে দায় নিবে না তো, সে দায় নিবে না তো, কারণ 106 কে ইয়ে করছে, ইনভোকটা কে করছে? রাষ্ট্রপতি করছে, এটা তো ইউনুস করে নাই, ইউনুস তো দেশেই নাই। আপনি যদি রাষ্ট্রদ্রোহিতার প্রথম অভিযোগটা হয় 106-এর মাধ্যমে সে যে জিনিসটা করছে, অন্তর্বর্তী সরকার যেটা সংবিধানে নাই, এই জিনিসটা নিয়ে আসছে, এটা কে করছে? এ করছে তো রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতি কি করছে? সে সাংবিধানিক ভিত্তি বাইরে যায় এই কাজটা করছেন। উনি সাংবিধানিক ক্ষমতা ওনার এটা না, কারণ উনি প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী 3 দিন হসপিটালেও থাকতে পারেন, ওনার সাথে যোগাযোগ না হইতে পারে, তাহলে কিন্তু ওই 3 দিনের মধ্যে উনি সরকার চেঞ্জ করে ফেলবেন নাকি? সে আমাদের প্রধানমন্ত্রী অসুস্থ হইলেন, 3 দিন সিএমএইচ হসপিটাল আছে, ওনার সাথে যোগাযোগ করা সম্ভব না। এমনকি রাষ্ট্রপতি 106 ইনভোক করবেন, বলবেন হ্যাঁ আমি 106 দিয়ে বললাম প্রধানমন্ত্রী অসুস্থ আছে, আমি এখন অন্তর্বর্তী সরকার গঠন করবো, পারবে সে? আমাদের প্রধানমন্ত্রী তখন এক্সিস্টিং প্রধানমন্ত্রী, তার পদত্যাগপত্র তার কাছে নাই। এখন প্রমাণিত যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র, এটা তার কথাতেই আছে।
আবার এদিকে ওয়াকারুজ্জামান মিথ্যা কথা বলতেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ঠিক আছে। আবার আরেক জায়গায় ওয়াকারুজ্জামানের উনি শুনেছেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে কি বলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আরেক জায়গায় উনি বলেছেন যে প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে যাওয়ার পথে পরে উনি গতিপথ চেঞ্জ করে চলে গেছেন, উনি জানেন না কোথায় গেছেন। মানে চিন্তা করতে পারছেন রাষ্ট্র কোথায় ছিল, কার কাছে ছিল? এটা খুবই ইন্টারেস্টিং। এবার যদি আপনি একটু আমাদেরকে বলেন যে এদের শাস্তি কি হতে পারে? সাইফুল রহমান ভাই, এইভাবে কি এরা পার পেয়ে যাবে? না না না, পার পাওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্র কোনো না কোনো দিন এদের বিচার করবে। এদের এদের ওই যে মরে গেলে বিচার হয় না, এটা বাংলাদেশে আছে। কিন্তু মরে গেলে বিচার না হলেও এই সংক্রান্ত যে বিচার হবে তার সর্বোচ্চ শাস্তি কি হইতে পারে, সেটা তার মৃত্যুদণ্ড। কারণ রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। সো এরা পার পাবে না। আজকে অনেক কথা বলে টলে পার পাইতে পারে, হয়তো 75 বছর বয়স, আর 5 বছর বাঁচার পরে নিজেই বলবে যে আমি মরে যাচ্ছি। 5 বছর একটু যেন কলাটা মোলাটা খেয়ে যেতে পারে, দুধ কলা খাইতে পারে, মিষ্টি খাইতে পারে, এই জন্য সে 5টা বছর চায় নিচ্ছে জাতির কাছ থেকে মিথ্যা কথা বলে আর কি। এবং কি সুন্দরভাবে বলছে, আমার 28 পর্যন্ত আমার সংবিধান অনুযায়ী মেয়াদ আছে, সংবিধানের কোন জিনিস উনি মানছেন? মানে এটা বলতে তার কি লজ্জা করে না? সংবিধানের কোন জিনিস তারেক জিয়ার নির্লজ্জ। মানে কি এক দালালকে, মানে তারেক জিয়ার আমার খুব অবাক লাগলো যে সন্তানকে বাবা যখন উল্টা বাবা ডাকে। মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং প্রেসিডেন্ট তো আকাশ পাতাল। মানে প্রধানমন্ত্রী, হ্যাঁ, আমার তার তার মানে প্রয়োগটা অনেক বেশি, Executive কিন্তু ক্ষমতা। রাষ্ট্রপতি হ্যাঁ, রাষ্ট্রপতি তো সর্বোচ্চ এই বাংলাদেশের পতি, মানে রাষ্ট্রপতি ধরা হয়। যাই হোক, তো যদিও পতি বা কনে এই বৈষম্য আমরা না করলেও মানে রাষ্ট্রপতি ওইভাবে প্রতিপত্তি উনি বলে। আরো কতগুলি ব্যত্যয় ঘটিয়েছেন আইনের। আমি আপনি বলি সেটা হলো যে উনি যে বলছেন ওনার উপরে চাপ ছিল জরুরি অবস্থা, আবার বলছে যে প্রধান সেনাপতি বা ওরা জরুরি অবস্থা চায় নাই, ওনার উপরে চাপ ছিল সামরিক আইন জারি। কিন্তু তাহলে কে এই চাপ সৃষ্টি করছে? উনি বলছে প্রতি বিপ্লবের সম্ভাবনা ছিল। তো প্রতি বিপ্লবের সম্ভাবনা মানেটা কি? আওয়ামী লীগের পক্ষে বিপ্লবের সম্ভাবনা ছিল, তাই তো? প্রতি বিপ্লবটা হলে কার পক্ষে হইতো বলেন? প্রতি বিপ্লবটা যদি হতো সেটা তো তৎকালীন এক্সিস্টিং বৈধ সরকারের পক্ষে প্রতি বিপ্লবটা হচ্ছিল, আর ওনারা সেই প্রতি বিপ্লব ধ্বংস করছেন, উনি নিজে দায়িত্ব নিছেন। সো এর জন্য তো তার বিচার হবে। যে রাষ্ট্রের নীতি এবং মূলধারা আইন সংরক্ষণ করা যায়, আইন প্রতিষ্ঠিত রাখার জন্য কিন্তু উনি বলতেছেন, আমি জানি না এটা, উনি বলছেন প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা দেখাচ্ছিল। তাহলে ওরা তো প্রতি বিপ্লবটা করতেছিল রাষ্ট্রের আইনের জন্য, রাষ্ট্রের আইন বলবৎ রাখার জন্য। তাহলে কে ঠিক? উনি তাদেরকে দমন করছেন, বলতেছেন ওনার সাক্ষাৎকারেই আছে। রাইট। এবার এই পেডোফাইল চুম্মা আমির শফিক, তার বক্তব্য হচ্ছে যে 5ই আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গিয়েছেন। তো কি এমন চেপে গেল, ও বলে না কেন? মানে এমন কি সত্য চেপে গেল বা সে জানে? ওগুলা দেখেন আমাদের মুখ থেকে বেরোচ্ছে, এরা চান্স দিচ্ছে। তো আপনি শুনেন, আমাদের কথায় অনেকেই চান্স দিবে, কিন্তু আমরা সত্য কথা বলা থেকে দূরে থাকতে পারবো না। চুম্মা আমিররা কিন্তু এই কথাগুলোই বলবে যে এই বেটা ওই দিন কি হয়েছিল এটা তো আমি জানি, আমাকে প্রথম ডাকছে সেনা এবং এই সেনা প্রধানের মুখে প্রথম বলা আছে যে প্রথম যে শব্দটা বলছে জামাতের আমির শফিকুর রহমান সাহেব আমাদের এখানে এসেছেন, প্রথম আসছে, উনি প্রথমে এই নামটা উচ্চারণ করছে। সাইফুল আমিন ভাই, কম দৌড়ানি খেলে তো বিলাই গাছে ওঠে না, এটা আরেকটু কাছে একটা প্রবাদ আছে, সেটা আর বলছি না। তো রাষ্ট্রপতি এবং ওয়াকার এবং জামাত এবং তারেক রহমান দেখে একটু চুপচাপ আছেন, বাকিরা এত উত্তেজিত কেন? মানে পানি কড়াইতে দিলে তলায় আগুন না দিলে তো ফোটে না ভাই, তারা ফুটতেছে কেন? তাদের কি ঝোলার সময় চলে আসছে? মানে এরা এখন আতঙ্কিত, এই রাষ্ট্রপতি নিজেও আতঙ্কিত যে কোন দিন বিএনপি পোল্টি মারে, যে বলে যে আপনি তো সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন। আপনি পার্লামেন্টে তো নিয়ে আলোচনা হবে রে ভাই, এমপিরা তো জিজ্ঞেস করবে, রাষ্ট্রপতির উপর আলোচনা জিজ্ঞেস করবে না রাষ্ট্রপতি ওই দিন কি করছেন, কেউ না কেউ করবে। আপনি এটা ছাড় পাবে না। কিন্তু তারেক জিয়াকে দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি সহ অন্যান্য পদে যারা রয়েছেন বা তার অগ্রজ যারা, আগে যেরকম সে বেয়াদবি করতো, এর ওর ঠ্যাং ভেঙে দিত, একে মারতো, সে বেশ নম্র। এটার কারণটা কি? বা তার বয়স বেড়েছে বলে, নাকি সে আসলে এই জামাত টামাত অন্য এই যে এনসিপির ছাত্রীরা এরা যেরকম কাউকে কোনো পাত্তা দিত না, কারণ তারা এটা ডিজার্ভ করে না, যার সম্মান নিজের নাই সে অন্যকে সম্মান করতে জানে না। তো সাংবিধানিক পদ যেহেতু সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি, তাই তাকে কি এত সমীহ করা বা অন্যান্য তার অগ্রজ যারা রাজনীতিবিদ, নাকি তারেক রহমান ভিজা বেলায়, মানে ব্যাপারটা কি ওর?
না তার সমীহ করে নাই। আপনি শপথ অনুষ্ঠানটা আমি কালকেও আপনার এখানে বলছিলাম যে শপথ অনুষ্ঠান যদি দেখেন, রাষ্ট্রপতি যেভাবে তারেক রহমানের হাত কাড়াকাড়ি করছে, তারেক রহমান তার সেটা করে না। তারেক রহমান যেটা আছে সেটা হলো তোমরা কামড়াকামড়ি করো, আরো জিনিস প্রকাশ হোক, তারপর আমি আমার চেহারা দেখাবো। সে তার চেহারা নিয়ে লুক বসে আছে চুপচাপ। সে এখন একটা বাচ্চা উদ্ধার অভিযানে পুলিশকে নির্দেশ দেওয়ার মধ্যে নিজেকে সীমিত রাখতেছে। সে এখন এর মধ্যে যাবে না। সে এই কামড়াকামড়ির মধ্যে চুম্মা আমিররা কথা বলবে, রাষ্ট্রপতি আরো কথা বলতে হবে, কারণ সে তো এখন প্রশ্নের সম্মুখীন হবে, আরো কথা বলে ফেলছে। তো এখন তো প্যান্ডোরা বাক্স উনি খুলছেন, মানে বাক্সের ভিতরে আর কি আছে এটা বাইর হবে না, সাংবাদিকরা বাইর করবে না। কেউ পুস্তক লেখার জন্য হলো তো তার কাছে যাবে ইন্টারভিউ নেওয়ার জন্য, সেখান থেকে বের হবে না। সো এই প্যান্ডোরা বাক্স খুলছে এবং উনি চাচ্ছেন, আমার ধারণা তারেক রহমান বয়স হয়েছে ভাই, বাংলাদেশের সবচাইতে বয়োবৃদ্ধ কি বলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া লোক, সে লোকটা নিশ্চয়ই এইটুকু হয়েছে, সে দেখতেছে এরা কামড়াকামড়ি করুক, তারপরে আমি আমার মতো করে আমার ছোবলটা আমি মারবো। রাষ্ট্রপতির যে কোনো দিন বিদায় হইতে হবে, যে কোনো দিন দৌড় দিতে হবে তাকে। বদরুদ্দোজা চৌধুরীর কি দৌড় দেখছেন, এর দৌড় আরো বেশি হবে, কারণ এর পক্ষে কেউ থাকবে না। আওয়ামী লীগ ওকে দৌড়াবে, বিএনপি দৌড়াবে, জামাতও দৌড়াবে, এ কিন্তু কোথাও নাই কিন্তু এর। তখন কিন্তু ওয়াকার থাকবে না, কারণ ওয়াকারও যে কোনো দিন চেঞ্জ হয়ে যেতে পারে, যত কথাই বলেন না কেন। যে আর্মিতে যেভাবে পরিবর্তন হচ্ছে, আপনি কি মনে করেন এরকম এরকম ইয়ের সাথে জড়িত, ট্রিজনের সাথে জড়িত একজনকে সেনাপ্রধান রাখবে? যে লোকটা তারেক রহমান কি ওয়াকারকে বিশ্বাস করবে যে আগের প্রধানমন্ত্রীর সাথে বেইমানি করেছে? করবে? যে আগের প্রধানমন্ত্রীর সাথে বেইমানি করেছে, সংবিধানের সাথে বেইমানি করেছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে, তাকে বিশ্বাস করবে তারেক রহমান? আপনি করবেন, আমি করবো? আমি তো সাধারণ No, একটা পাবলিক, করবো না। আমি তো করবো না। হুম। আমার যত মিত্রই হোক, আমার যত উপকারী করুক, আমি কিন্তু তারা সরাই দেবো যে এই বেটা আমার সাথেও করতে পারে। গাদ্দার তো গাদ্দার, যেটা হ্যাঁ ব্রিটিশরাও করেছিল মির্জাফরের সাথে। সাইফুল আমিন ভাই, গতকালকের লাইভ শোটি তাৎক্ষণিক অসংখ্য মানুষ সেটাকে প্রশংসা করেছেন এবং প্রশংসা পাওয়ারই যোগ্য। আপনি সেভাবে প্রিসাইজ কথা বলেন। গতকাল বলছিলেন আজকে মানে আগামী দিনগুলোতে অনেক ভালো কিছু আসছে, তো আজকে অনেক কিছু পরিবর্তন হতে পারে, এমন কোনো পরিবর্তন কি আপনি দেখতে পেলেন? ইতিবাচক কোনো পরিবর্তন? মানুষ তো চিন্তিত, আওয়ামী লীগের নেতাকর্মীরা চিন্তিত, তারা মামলা যে হয়রানি, গণমামলা থেকে বাঁচা যায় কিনা, রাজনীতিতে ফিরতে পারে কিনা, সম্ভাবনার কথা যদি বলতেন আমাদেরকে। এবং এই চুপ্পুর ব্যাপারে আওয়ামী লীগের করণীয় কি? মানে বিশেষ করে ইউনুসকে চাপে ফেলা, যে তার একটা দেশের প্রেসিডেন্টকে চুপ্পুর ভাষা ধরেও নিলে যে তাকে এই চাপে রেখেছিল, এটা নিয়ে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো পদক্ষেপ নেবে কিনা? আন্তর্জাতিকভাবে তারা তো যেটা ধরেন, এই যে আমি বেশ কয়েকজনের কাছে রিয়াকশন পেয়েছি যে আপনি বলছেন ভালো বা আপনার দর্শকরা বলছে ভালো, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন এটা এই মুহূর্তে চুপ্পুর বিরুদ্ধে কিছু বলা মানে হলো আওয়ামী লীগের বিরুদ্ধে বলা, এরকম আর কি। ওনারা চুপ্পুর এটা আছে না, চুপ্পুর বললে আওয়ামী লীগের দায়, সেখানে চুপ্পু একটা অথর্ব লোকের নিয়োগ করা হয়েছে, এটা শেখ হাসিনার উপর দায় আসে, যে কথা উঠে না, কথা চলে আসে, তো এটা ওনারা চান না। কিন্তু ওনারা কোনো না কোনোভাবে দায়টা চাপিয়ে দিতে চান। আমি দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে দায়টা চাপাতে চান ওয়াকারের উপরে। এখন ওয়াকারের উপরে আপনি দায় চাপাতে পারবেন তো বটেই, কিন্তু আপনি কি রাষ্ট্রের এক নম্বরের উপরে দায় না চাপায় আপনি ওয়াকারকে দায় চাপাতে পারবেন? ওয়াকার তো তারে শিখণ্ডি রেখেই তো সব কাজ করছে, ওয়াকারের বক্তব্যই তো আপনি শুনলেন। সো আওয়ামী লীগের জন্য এখানে কিন্তু এই চুপ্পুর এই বক্তব্যগুলো আজও কালো বুমেরাং হবে। আপনি কথাগুলো আসবে যে চুপ্পু, আমরা একজনকে প্রেসিডেন্ট বানিয়েছিলাম, সে আমাদের সাথে বেইমানি করছে। আগে কিন্তু শাহাবুদ্দিন সাহেবের নাম আসতো, যে উনি 5 বছর ধরে শেখ হাসিনাকে কষ্ট দিচ্ছেন, আর ইনি শেখ হাসিনাকে উৎখাত করছেন। আওয়ামী লীগের লোকরা কিন্তু এই ভার চুপ্পু কিন্তু তো এক প্রকার দালাল বা ওই টাইপের মরা মেরে খুনের দায় আওয়ামী লীগ কেন নেবে? বরং ইউনুসকে দোষ দেওয়া উচিত না? কারণ আন্তর্জাতিকভাবে ইউনুসকে ভেঙে দেওয়া দরকার। একজন নোবেল লরিয়েট কত বড় বাটপার, হাফ নোবেল হোক বা কোয়ার্টার নোবেল, তাকে আন্তর্জাতিকভাবে এই যে তার প্রেসিডেন্টকে বন্দী করে রাখা, এটা তুলে ধরা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য জরুরি নয়? না, আমি মনে করি প্রেসিডেন্ট মিথ্যা কথা বলছে, তারা বন্দী করে রাখার কোনো সুযোগই কারণ নাই। ওনাকে তো 3 স্তর বিশিষ্ট 9 ডিভিশন দিয়ে উনি ওনার নিরাপত্তা, উনি কিসের বন্দী ছিলেন? প্রেস উইং কেড়ে নিয়ে গেছে, তার অনেক কিছু। ওনার মেরুদণ্ডহীনতা, ওনার প্রেস উইং উনি নিজে নিয়োগ দিতেন, তাকে বাধা দিতে পারতো? উনি ওনার বাড়ি থেকে ওনার আত্মীয় স্বজনকে নিয়ে নিয়োগ দিতেন যে আমার প্রেস উইং এগুলা কাজ করবে। রাষ্ট্রপতি সে বলতো রাষ্ট্র বেতন দেওয়া লাগবে না, আমি তাদের বেতন দেবো, আমার পার্সোনাল স্টাফ। করছে? করেন নাই। ওখানে বসে বসে কিন্তু মানে বলেন না, উনি বঙ্গভবনের খাওয়া দাওয়া খাইছে। এমনই এখন তারেকের দালালি করছেন, তারেকের গোলাম, নিজেকে প্রেসিডেন্ট হয়েও তারেকের গোলাম হিসাবে। ইউনুস কোনোদিন পার পাবে না। কিন্তু শাহাবুদ্দিনের আমরা যদি অনেকেই করতে চান না, অনেক মনে করেন যে এটা ডাইভার্ট হয়ে যাচ্ছে আলোচনাটা।
ডাইভার্ট তো ভাই রাষ্ট্রপতি নিজে করেছে। এই কথাটা কেন আপনি বিশ্বাস করেন যে সেই তো ডাইভার্ট করতেছে? ইউনূসের উপরে যে রাগটা সবার ছিল, সেই রাগটা উনি ডাইভার্ট করতেছেন। ডাইভার্ট কোন দিকে করতেছেন? পার্সোনালি ইউনূসকে অ্যাটাক করে। কারণ ওনার বক্তব্যের মধ্যে দেখা যাচ্ছে সংবিধানটা উনি লঙ্ঘন করছে, ইউনূস পরে লঙ্ঘন করছে। ইউনূস রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে লঙ্ঘন করছে। যদি আপনি আইনি প্রক্রিয়া আসেন, আগে কে লঙ্ঘন করছে? সো ইউনূসকে আটকাইতে হলে আপনি কিন্তু এই রাষ্ট্রপতিকে আটকাইতে হবে। আওয়ামী লীগকে এটা ভুললে চলবে না। ইউনূসকে যদি আপনি সংবিধান লঙ্ঘনের দায়ে আটকাতে চান, তাহলে আপনাকে টুডে অর টুমোরো চুপ্পুকে আটকাতে হবে, সে সংবিধান লঙ্ঘন করেছে। আপনাকে ওয়াকারুজ্জামানকে আটকাতে হবে, সংবিধান লঙ্ঘন করেছে। তখনকার সময় দুই বাহিনী প্রধান, বাকি দুই বাহিনী প্রধান এবং পুলিশ প্রধান এবং অন্যরা যারা ছিল, প্রত্যেকে সংবিধান লঙ্ঘনের দায়ে আপনার আটকাতে হবে। কিচ্ছু করার নাই কিন্তু। সো ইউনূস কিন্তু এই জায়গায় কিন্তু অনেক অ্যাডভান্টেজেস, আপনি ইন্টারন্যাশনাল প্রচার করতে পারবেন ইউনূস আমাদের দেশ ধ্বংস করছে, এটা প্রধান সবাই জানে। আমি এমন কোনো পত্রিকা দেখি না তার পদত্যাগের পরে একটা তাকে প্রেস করে কোনো রিপোর্ট করছে, এমন কোনো ইন্টারন্যাশনাল পত্রিকা দেখি নাই। এপি রয়টার্স প্রত্যেকে তার শাসন আমলের দুর্নাম গাইছে, দুর্নামগুলি উঠায় আনছে এভরিওয়ান। আপনি সেটা থেকে সে কোনোদিন মুক্তি পাবে না। কিন্তু আপনি যদি বাংলাদেশের আইনে তার বিচার করতে চান, আপনি বিচার করতে হলে কিন্তু আপনার ভিত্তি লাগবে, ফাউন্ডেশন লাগবে। ফাউন্ডেশনটা কোথায়? ফাউন্ডেশন তো আমার বাপ ভুল করছে, সেইটার ধারাবাহিকতা আমি রাখছি। এখন ইউনূস হলো চুপ্পুর বাচ্চা, বড় বয়সে বড় হইতে পারে, কিন্তু পজিশনের দিক থেকে চুপ্পু তাকে ডেকে আনছে। উনি নিজেই ইন্টারভিউ দিয়ে বলতেছেন যে 3 দিন ধরে ওনার খালি অপারেশন হয়, উনি আসেন না, ওনার এইটা ওনার সেটা, উনি মানতেছেন। তো তিনি যদি তার বাচ্চাকে উনি কাঁধে চাপান, এর দায় কার? প্রথম বাচ্চার না, কিন্তু তার দায়। সো তাকে দায় নিতেই হবে, এবং একে যদি না আটকানো হয়, ইউনূসকে আটকানো যাবে না। আমি বিশ্বাস করেন, যত আমরা রাজনৈতিক চাওয়াবাজি করি না কেন, ইউনূসকে যদি আপনি আইনের আওতায় এনে বিচার করতে চান, এই রাষ্ট্রপতিকে করতে হবে। না হলে আপনি ইউনূসকে একক করতে পারবেন না। আপনি করতে গেলে ইউনূস এই প্রশ্নগুলো আনবে। কোর্ট তো কোর্টই ভাই, যদি আপনি ওপেন কোর্ট রাখেন, সে ওপেন কোর্টে ইউনূসের লোক কথা বলবে না, ইউনূস আন্তর্জাতিক আইনজীবী আনবে না, তারা বলবে না ইউনূস এটার জন্য দায়ী না, ইউনূসকে দায়ী না এই দায়ের মধ্যে আপনি ফালাইছেন। ইউনূসকে আপনি ব্যর্থতার দায় দিতে পারবেন, কিন্তু সংবিধান লঙ্ঘনের যে অভিযোগটা, রাষ্ট্রদ্রোহের যে অভিযোগটা, যেটা অনেকেই, আমি দেখলাম একজন আইনজীবী বলছেন, বিখ্যাত আইনজীবী, খুব ভালো আইনজীবী, মহসিন রশিদ নামে একজন আইনজীবী, তিনি বলছেন ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনবেন কিসে? ইনি রাষ্ট্রপতিকে আটকে রাখছেন। আরে ভাই, রাষ্ট্রপতি তার ডাকে আনছে যে এটার কি হবে? এটা তো আগে সলভ হইতে হবে। কোর্টে গেলেই তো কোর্ট জিজ্ঞেস করবে এই ইউনূস সাহেবরা আনছে কি। মানে এই যে বলা হয় অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছেন মিস্টার ইউনূস, আসলেই অন্ধ তো দেখি তাহলে চুপ্পু। মানে এক বাটপার আরেক বাটপারে শরণাপন্ন হয়েছে, এক ব্যর্থ আরেক ব্যর্থ শরণাপন্ন হয়েছে। আমার মনে হয় ডিপ স্টেট আফসোস করতেছে, এমন একটা মানে ব্যর্থরে পাঠাইলাম বাংলাদেশে, আর শেখ হাসিনা আফসোস করতেছেন যে কারে প্রেসিডেন্ট বানাইলাম। ব্যারিস্টার সুমনের মতো বলে আমি কি তার মধ্যে ঠেকা ডাললাম। প্রিয় দর্শক, আমরা আসলে সংক্ষিপ্ত করার জন্য অনেকে বলেন, অনেক মানুষ আমাদেরকে দেখছেন, তাদের কাছে অনুরোধ দুটো অনুরোধ করব শেষে এসে। সাইফুল আমিন ভাইয়ের শেষ বক্তব্য তো নিশ্চয়ই শুনবো। একটু পরিচয় করে দিই, সাইফুল আমিন ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল আছে, এটি হচ্ছে ক খ। তো এই চ্যানেলটির থাম্বনেল ডেসক্রিপশন বদলাবে। আমি এটির এই লিঙ্ক আমি দিয়ে রেখেছি আমার ইউটিউবের ডেসক্রিপশনে, এবং কমেন্টও আমি দিয়ে রাখছি। আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করবেন? সাইফুল আমিন ভাই এই যে আমার এখানে এসে আপনাদের জন্য আসেন, কথা বলেন, তার সময় থেকে সময় দেন। তিনি আরও কয়েকটা চ্যানেলে, বিশেষ করে বিপুল ভাইয়ের ওইখানে যা বক্তব্য রাখেন, বিশ্লেষণ করেন। তো সব ভিডিও একসাথে এখন থেকে এই চ্যানেলে পাবেন। ক খ কেন এই নামটির তাৎপর্য খুঁজে বের করবেন। এই সিরিজটি সম্পর্কে সাইফুল আমিন ভাই নিজেই বলবেন যে রাসান সেই, যাই হোক। তো ক খ সাইফুল আমিন ভাইয়ের খুবই প্রিয় একটি সিরিজ। তো যাই হোক, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এবং আমি অনুরোধ করব যে আজকে একটি ভিডিও আমি আপলোড করেছি 2 ঘন্টা আগে, জামাত এনসিপি ফ্যাক্টর ও তারেক রহমানের চ্যালেঞ্জ। তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের সেকুলারদের কিছু বক্তব্য, আমি আমার জায়গা থেকে আমি তার কী করণীয় উচিত, শাহরিয়ার কবির, আবুল বারাকাত স্যার, ব্যারিস্টার সুমন সহ অন্যান্য সকলের মুক্তি যেমন আমরা চাই। গত পর্বে আপনারা বলেছিলাম যে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই। এটা কেন? এটা হচ্ছে যে তার অধিকার তাকে দেওয়া হোক। এবং সেই সাথে আমি অনুরোধ করব যে আমাদের যারা দেখছেন, এই মুহূর্তে প্রায় 5000 মানুষ দেখছেন ফেসবুক ইউটিউব মিলিয়ে। দেখুন, আমরা সাইফুল আমিন ভাই এবং আমার কথা, দুইজনের কথাই বলতে পারি, দেশের বাইরে রয়েছি। আমাদের কাজ নয় রাস্তায় নেমে আন্দোলন করা এই মুহূর্তে,
এবং আমি সাইফুল আমিন ভাই দেশে যান আসেন সেটা ঠিক আছে, কিন্তু আমি গেলে আমার বড় যে ধর্মান্ধ গোষ্ঠী তারা এই মুহূর্তে আমি বাংলাদেশে সেফ না। এখন আমার করণীয় কি? আমি আমার জায়গা থেকে নাগরিক যে দায়িত্ব, এই মাতৃভূমির যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করি। আমার ব্যক্তিগত জীবনের কাজকর্ম পড়াশোনার পরেও একটা সময় বের করে অ্যাক্টিভিজমে এই সময়টা ব্যয় করে। আপনাদের দায়িত্ব রয়েছে। আমি মনে করি আমাদের ভিডিও যারা দেখেন তারা অনেক স্মার্ট। কিভাবে প্রমাণ পাবেন? কমেন্ট দেখেন, মানুষ যে ধরনের কমেন্ট করে। আবার যারা বাংলাদেশে অন্যান্য ইনফ্লুয়েন্সার রয়েছে, নেতিবাচক হোক, পিনাকি ইলিয়াসের কথা বলছি, তাদের কাজ হচ্ছে তাদের সফলতা, তারা 32 ভাঙায়, তারা এরকম মানুষের ওই প্রথম আলোর নিচে গিয়ে আগুন দেওয়ায়, ক্ষতি যা কিছু করায়। আর তাদের যারা অনুসারী তাদের কমেন্ট দেখবেন ওইরকমই, মানে কোনো বুদ্ধিবৃত্তিক চর্চা নেই। আপনি যদি একজন এই যে নারীর জননাঙ্গ নিয়ে গালাগালি করা সেই হাদি, সে যে মঞ্চের নাম দিয়েছে ওটা পিনাকির বমি করা, যেটা অনেক আগে থেকে ভারতবর্ষে সেই পাঞ্জাব কেন্দ্রিক ইনকিলাব ব্যাপারটা জানেন। তো তারা কিন্তু এই হাদির জন্ম মানে তৈরি হয়েছে ওই পিনাকিকে দেখে, পিনাকির শিষ্য হিসাবে, এবং তার কর্মকাণ্ড দেখেছেন দেশের জন্য কি করে, পিনাকির অবদান কি। কিন্তু গালাগালি নোংরামির একটা ভালো তার অবস্থান তৈরি করে রেখেছে অসভ্য বর্বর বানানোর জন্য। এবং তাদের যারা অনুসারে তাদের যদি বলেন আচ্ছা পিনাকি ভিডিওতে কী বলেছে, বলবে আপনি ভিডিওটা দেখেন, আপনাকে ভিডিও পাঠাবে। তাদের অনুসারীদের কোনো প্রোডাক্টিভ কোনো ইয়ে নাই। আপনারা বুদ্ধিমান, চিন্তাশীল। এত কথা বলার কারণ হচ্ছে এই যে ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় তুলে ধরি, এটা বেদবাক্য বা কোরআনের আয়াত না যে আপনি এটাই মানতে হবে, না মানলে কেউ এসে গলায় কোপ দেবে বা কেউ এসে বলবে তুই বেদ অবমাননা করেছিস। আপনারা এই চিন্তা থেকে আরও চিন্তা যুক্ত করে সমাজে ভূমিকা রাখেন। ইউনুসের এবং ইউনুস গ্যাং, এই মবস্টার, এদের শাস্তি আমাদের নিশ্চিত করতে হবে, টুডে অর টুমরো আমরা করব। এবং এই রাজাকার আলবদরদের যেভাবে ইলেকশন বিতর্কিত হলেও প্রত্যাখ্যান করা হয়েছে, এভাবে সবার শাস্তি হবে। আপনাদের ভূমিকা দরকার। যারা আপনারা দেশে রয়েছেন তারা এই মাটির মায়ের জন্য সবচেয়ে উপযোগী সন্তান, সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে আমরা দেখিয়েছি, 52-এর ভাষা আন্দোলনে আমরা দেখিয়েছি, এইবার এই সময়টাতে আমরা দেখাবো। সকল কুচক্রীকে আমরা শাস্তির আওতায় আনবো। আমাদের চেষ্টা যে আপনাদের সকল চিন্তা একত্রিত করে যতটুকু পারি, আমরা মানুষ হিসেবে হিউম্যান এরর থাকবে, অনেক জায়গায় হয়তো ভুল ত্রুটি হয়, কিন্তু এই চিন্তা থেকে আপনি আরও নিজেকে আরও বিকাশিত করে আরও বিভিন্ন জায়গা থেকে জেনে আপনারা প্লিজ ভূমিকা রাখেন আমাদের এই দেশমাতৃকা রক্ষার জন্য, যার যার জায়গা থেকে অবদান রাখেন। এতটুকু ছিল আমার মেসেজ। সাইফুল আমিন ভাই, আপনার শেষ বক্তব্য দিয়ে শেষ করতে চাই, আপনি যদি আমাদেরকে। সবাইকে ধন্যবাদ যারা দেখছেন, যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা। আমি যেটা সবসময় রিকোয়েস্ট করি, বেশ কিছু জিনিস আমি আবেদন জানাই। সেটা হলো, প্রথমত হলো যে একটা জিনিস আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো পাকিস্তানে একটা লোক পাবেন না যে বাংলাদেশকে ভালোবাসে, পাবেন না। বাংলাদেশের প্রশংসা করতে পারে কিন্তু বাংলাদেশকে ভালোবাসে এরকম লোক পাবেন না। কিন্তু আপনাদের দুঃখজনক হলো আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু পাকিস্তানকে ভালোবাসি। আমরা একটা মাত্র জাতি, যে জাতি ক্রিকেট খেলা শুরু হলে নিজের দেশ যখন টুর্নামেন্টে আছে তখন পাকিস্তানের পতাকা নিয়ে এই মিরপুর স্টেডিয়ামে দৌড়াদৌড়ি করি। আমরা নিজেদের দলের সমর্থনের বাইরে গিয়ে পাকিস্তান দল নিয়ে নাচানাচি করি। আমরাই একটা জাতি, যে জাতিটা পারলে দেখবেন যে ওয়াজ মাহফিল, এরা তো মানুষের সাথে কথা বলে, খেয়াল করে দেখবেন ওরা উর্দুতে কথা বলার চেষ্টা করে, একটা জাতি। কিন্তু পাকিস্তানের কোনো মৌলানা কিন্তু বাংলাদেশে এসে বাংলায় কথা বলে না, কোনো মৌলানা। আপনি অনেক জায়গায় দেখবেন যে এই যে বিশেষ করে তাবলিগ জামাতের যে কোনো, ওখানে কিন্তু ওরা উর্দুতে কথা বলে। আমরা কিন্তু এটাকে মনে করি এটা আমাদের ইয়ে, কিন্তু এই জিনিসটা থেকে জাতিকে মুক্ত করা উচিত। আমার ভাষাটাকে আমি ভালোবাসি। যে লোক আমার ভাষাকে চেঞ্জ করে ইনকিলাব বানাতে চাইবে, যে আমার ভাষা চেঞ্জ করে ওই উর্দু ভাষা নিয়ে এখানে এসে স্লোগান দিবে, তাকে ত্যাগ করেন প্লিজ। নিজের ভাষাটাকে ভালোবাসেন, নিজের দেশটাকে ভালোবাসেন। পাকিস্তানের ভালো মানুষ নেই আমি এটা বলি না, আমি বলি অবশ্যই ভালো মানুষ আছে, কিন্তু পাকিস্তান আমাদের দেশে বর্বরতা দেখিয়েছে, আমাদের দেশে 30 লাখ মানুষ মেরেছে। সে আমার শত্রু রাষ্ট্র, তার ভাষা এনে আমার দেশের ভাষা বানাচ্ছি, তার ভাষায় আমরা বক্তৃতা শুনি, ভাষণ শুনি, ওয়াজ শুনি। এগুলো ত্যাগ করান, এগুলো বাধ্য করান, এগুলো যেন না হয়। এবং যারা পাকি বীজ আছে এদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা শুরু করেন। রাষ্ট্র কবে করবে জানি না, আপনি ট্রিট করেন, আপনি সামাজিকভাবে তাদের ত্যায্য করেন। অনুরোধ আমার, প্লিজ প্লিজ প্লিজ। আমরা যে বাঙালি, আমাদের নিজস্বতা, যে আমাদের দেশটাকে আমরা ভালোবাসি। আজকে একটা বক্তৃতা আমি আগে কখনো দেখি নাই, একজন মৌলানা বলতেছে যে অরোরার কাছে আমরা নাকি আমাদের স্বাধীনতার চাবি দিয়ে দিচ্ছি। আমরা এগুলো শুনি, আমরা শুনে আমাদের কানের মধ্যে মনে হয় যেন আমার মানে সীসা ঢালা হচ্ছে, গরম সীসা। কিন্তু
আশ্চর্য হলো একটা পাকিস্তানি পাবেন না এই কথার মধ্যে, যে বাংলাদেশ আমার ভাই, বাংলাদেশ আমার এটিও, বাংলাদেশে আমরা ভালোবাসি। বাংলাদেশে ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে সর্বশেষে ভাই, ডাইকার নিয়া খাদের কিনার নিয়ে লাথি বেড়ে ফালাই দিয়ে তারা খেলতে চলে গেছে। সো প্লিজ পাখি বীজদের বর্জন করেন, ওদের সাথে সম্পর্ক রাখেন না, সামাজিকভাবে বিচ্ছু না। আমরা রাষ্ট্রীয়ভাবে কিছু করতে না পারি, সামাজিকভাবে ওদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানায় দেন। আর সোজা সাপটা একটা অনুরোধ, ইউনুসকে ত্যাগ করেন। ইউনুসের যেখানে পাবেন তাকে জিজ্ঞেস করেন আমাদের দেশটা ধরেন, ইউনুসের সাঙ্গপাঙ্গ সবাইকে, এবং গ্রামীণ বয়কট করেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ছিলেন, এই আলোচনাটি শুনেছেন। প্রায় 55 মিনিট হয়ে গেছে। অনেকেই বলেন ছোট করার জন্য, ছোট করার চেষ্টা করি, কিন্তু যে বিষয়গুলো থাকে সেগুলো লাইভে, মানে একটা ভিডিও রেকর্ড করে সেখান থেকে যদি কোনো কথা রিপিট হয় সেটা বাদ দেওয়া যায়, কিন্তু লাইভ স্ট্রিমে একটু লেন্থ বড় হয়। চেষ্টা করি সর্বোচ্চ, ভবিষ্যতে হয়তো আরও উন্নতি করতে পারবো। আপনাদেরকে শেষ অনুরোধ জানাই যে শেয়ার করবেন যদি আপনাদের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়। আমাদের এই চিন্তাগুলো যদি আরও বেশি মানুষের কাছে পৌঁছায় তাহলে আমরা শক্তিশালী হব। অর্থাৎ আমরা যে কথাগুলো বলি সেটা যদি আপনার কাছে মনে হয় সৎ পরামর্শ, সৎ চিন্তা, মানুষের ক্ষতি হবে না, তাহলে সেই চিন্তাগুলো মানুষের মাঝে ছড়াক, এই ভূমিকা আপনাদের রাখতে হবে। আপনাদের কারণেই আমরা কথা বলতে আগ্রহ পাই। যত বেশি মানুষ দেখেন তত পরিশ্রম সফল হয় বলে মনে করি। এটা প্রত্যেকটা মানুষ, এমনকি একটা রাজনৈতিক দলের যদি 5 জন কর্মীও হয়, সে চাইবে 10 জন হোক, কর্মী বাড়ুক। অনেক ভালো থাকবেন। বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের বা অবস্থানকারীদের শুভরাত্রি, এবং যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যার যার সময় অনুযায়ী শুভ সময়। আবার দেখা হবে খুব শীঘ্রই।